প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক সমকালের উপসম্পাদক কবি মাহবুব আজিজ। স্বাগত আপনাকে। আপনাকে শুভ সকাল। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, তরুণদের ভাবনা নিয়ে জরিপ, তরুণেরা চান শিক্ষা স্বাস্থ্যে সংস্কার, মব ও আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ। কালবেলার শিরোনাম, নজিরবিহীন অনিয়মের নজির জনস্বাস্থ্যের প্রকল্পে, এনবিআর কর্মীরা উৎকণ্ঠায়। সময়ের আলো, ত্রিমুখী চাপে সরকার, ভোটের আগে সংখ্যা মব ভায়োলেন্স। আপনি শিরোনাম শুনলেন, আমরা একটু ছোট্ট করে আলোচনা করতে চাই। ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাব, 587টি প্রস্তাবের মধ্যে 436টিতে একমত বিএনপি। তার মানে বড় তো অর্জন। হ্যাঁ, বেশ বড় অর্জন আমরা দেখতে পাচ্ছি। আসলে ঐকমত্য কমিশনে তো একটা গণতান্ত্রিক পদ্ধতিতে সব বিষয়ে তো সব দল একমত হবে না। কাজেই এখানে যদি আমরা ন্যূনতম কিছু বিষয়ে ঐকমত্য তৈরি করতে পারতাম, যে একটা গণতান্ত্রিক নির্বাচন হবে, অবাধ নির্বাচন, সেখানে সকলে অংশগ্রহণ করতে পারবে এবং এখানে কালো টাকা অপরাধী তারা অংশগ্রহণ করবে না, এবং আপনার যারা নির্বাচনী বিধিবিধান ভাঙবে তাদেরকে শাস্তির আওতায় আসতে হবে। এইরকম করে দ্রুত একটা নির্বাচনের মাধ্যমে গিয়ে আমরা যদি ভবিষ্যতে সংসদে এই জিনিসগুলো আমরা আলোচনা করতে পারি, আরও বেশি এটা অনেক গণতান্ত্রিক পদ্ধতি হয়। গণতান্ত্রিক পদ্ধতির কথা বললেন, এখন তো সবচেয়ে দৃষ্টিটা কবে নির্বাচন হবে তার উপরে। এখন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না জুনে হবে, সেটা নিয়ে তো একটা ধোঁয়াশা আছে। ফেব্রুয়ারি তো আছেই, কিন্তু এর মধ্যেই এই নির্বাচন নিয়ে একাধিক জরিপ হবে। একটি জরিপ হয়েছে সানেমের, সেখানে বলা হচ্ছে তরুণদের ভাবনা নিয়ে জরিপ, বিএনপি 39%, জামায়াত 22, এনসিপি 16। আর প্রথম আলো যে শিরোনাম, শিক্ষা স্বাস্থ্যে সংস্কার চায় তরুণরা, মব ও আইন শৃঙ্খলা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছে। আমি দ্বিতীয় প্রসঙ্গটিকে আগে আলোচনা করি, যে তরুণরা শিক্ষা ও স্বাস্থ্যে বেশি নজর দিতে বলছে, সংস্কার চাচ্ছে, এবং এটা কিন্তু শুধুমাত্র তরুণদের ভাবনা নয়, এটা সারা দেশেরই মানুষ, কারণ এটা একটা মৌলিক চাহিদা। আপনি স্বাস্থ্য এবং শিক্ষা যদি সাধারণ মানুষের দোরগোড়ায় যায়, তাহলেই কিন্তু দেশের একটা আমূল পরিবর্তন হতে পারে। এবং আমাদের প্রত্যাশা ছিল যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এই দুটি বিষয়ে খুব মনোযোগ দেবেন, অন্তত সংস্কার করবেন, সংস্কার কমিশন করবেন, নানান রকম কাজ করবেন, কিন্তু আমরা এটাতে দেখিনি। এবং এই স্বাস্থ্য এবং শিক্ষার ব্যাপারে যদি আমরা ঠিকমতো অ্যাড্রেস না করতে পারি, তাহলে দেশে কল্যাণকর রাষ্ট্র হিসেবে তৈরি করার কোনো ভবিষ্যৎ আমরা দেখতে পাই, সম্ভাবনাও দেখি না। এবং সেই ক্ষেত্রে আমাদের একটা হাই টাইম ছিল, একটা উল্লেখযোগ্য সম্ভাবনা ছিল, আমরা কিন্তু সেটা হারাচ্ছি। আমাদের বাংলা ব্যাংক গভর্নর একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে রাজনৈতিক পরিবর্তন ছাড়া, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া ব্যাংক সংস্কার সম্ভব নয়। এটা ঠিকই বলেছেন উনি, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া, অর্থাৎ ব্যাংকের মালিক কারা হয় এবং তারাই যখন লুণ্ঠনে নিজেদেরকে অন্তর্ভুক্ত করে ফেলেন, সেই ক্ষেত্রে কিন্তু ব্যাংকগুলো পতন ঘটে। সেই ক্ষেত্রে গভর্নর একেবারে ঠিক কথা বলেছেন, ক্ষমতাবান রাজনীতিবিদরা যদি তাদেরকে একটু সাফসুত্র করেন যে এই ব্যাংক লুণ্ঠনের সঙ্গে আমরা জড়িত হব না, তাহলেই ব্যাংক ভালো থাকবে। না, সেটা তো খুবই 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 জরুরি কথা, খুবই জরুরি কথা। জাপান নিয়ে কি বলবেন? জাপান নিয়ে শিরোনাম আছে। হ্যাঁ, জাতীয় পার্টিকে আমরা তামাশা পার্টি বলতে পারি, কারণ আপনি দেখেন 14, 18, 24-এর যে নির্বাচনগুলোতে তারা যেভাবে অংশগ্রহণ করলেন এবং আওয়ামী লীগকে জিইয়ে রাখবার চেষ্টা করলেন, বিশেষ করে রাতের ভোট, আমিডামি ভোট, আপনার একেবারে ভোটই হচ্ছে 154টা আসনে। তারপরেও দেখা যাচ্ছে জাতীয় পার্টি বিরোধী দলের, এবং বিরোধী দলের না শুধু সরকারের মন্ত্রিত্বও তারা গ্রহণ করছেন, এবং বিরোধী দলীয় নেত্রী প্রকাশ্যে সরকারের প্রশংসা গুণগান গাচ্ছেন এবং তার দিকে তাকিয়ে আছেন যে তিনি কি বলেন। তার মানে মোসাহিবির চূড়ান্ত করেছে জাতীয় পার্টি গতবার। দেখা যাক ভবিষ্যতে কতটুকু কি করে, সেটাই অব্যাহত রাখবে আর কি, অব্যাহত রাখবে। আমাদের খেলা,
আমাদের মেয়েরা সাফল্য অর্জন করলো এবং তারা দেশে আসার পরপরই গভীর রাতে তাদের আমরা সংবর্ধনা জানালাম। উচ্ছ্বাস উদ্বেগের মানে একটা কি বলবো, এটাই হয়। আজকে আবার আরেকটি গুরুত্বপূর্ণ দিন, শ্রীলঙ্কায় তৃতীয় ওয়ানডে আজকে হচ্ছে, বাংলাদেশ শ্রীলঙ্কা এক কিন্তু আজকে যদি দিতে যায় তাহলে বাংলাদেশ শ্রীলঙ্কার মাটিতে তাদেরকে হারাবে, হয়তো সিরিজটা জয় করবে। তো সবকিছু মিলে আপনার প্রত্যাশা কি? শুরুতেই নারীদের প্রসঙ্গ, নারী ফুটবলের এই যে চোখ ধাঁধানো সাফল্য, এটা তো আমাদেরকে অত্যন্ত বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে এবং তাদের খেলা স্কিল, দক্ষতা, আপনি বলেন যে এত শার্প তাদের দৌড়, যেভাবে মনে হচ্ছে যে মেসি ফুটবল দেখছি, ঋতুপর্ণা চাকমার গোলটা যেরকম এত দূর থেকে, এটা অসাধারণ। এবং এটা তাদের এত ন্যূনতম সুযোগ সুবিধার মধ্যে, সেটাই আপনাকে আমি জিজ্ঞেস করতে চাইছিলাম যে এই মেয়েরা যে এত বড় একটা সাফল্য দেখালো, কিন্তু তাদের যদি ইতিহাসটা দেখি, যেখানে যারা বেশি সাফল্য দেখায় সেখানে অমনোযোগী যেন আমরা। মেয়েদের ক্ষেত্রে তো আপনি গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে সব জায়গায় মেয়েদের বেতন কম, আপনার 2 মাস ধরে তাদের বেতন হয় না, খেলার মাঠ নাই, সুনির্দিষ্ট কোনো মাঠ নাই যেখানে তারা প্র্যাকটিস করবে। তাদের নানান রকম কোচের সঙ্গে তাদের বিবাদ হয়েছে, কয়েকজনকে বাদ দিয়ে দিয়েছিল। এখন এই যে এই সমস্ত বিষয়গুলো তাদেরকে নানান রকম আসলে একটা সুন্দর সিস্টেমের মধ্যে রেখে যদি তারা সুযোগ সুবিধাগুলো ন্যূনতম পায়, এবং এটা তো নারী পুরুষের মধ্যে এই বিভেদ থাকবে কেন, এই বৈষম্য কেন, তাই না? যে একই রকম সুযোগ সুবিধা তাদের পাওয়া উচিত এবং একই রকম মানসম্পন্ন সবকিছু তাদের হওয়া উচিত। তাদেরকে যদি অর্থনৈতিকভাবে দুশ্চিন্তা মুক্ত রাখা যায় তাহলে তারা আরো ভালো অবশ্যই। আর বাংলাদেশ শ্রীলঙ্কার খেলার ক্ষেত্রে আমরা একে একে আছি এখন ওয়ানডেতে, অবশ্যই আমরা চাইবো যে এই খেলাটিতে জিতে একটা বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটাক আমাদের ক্রিকেটাররা। মানে ওই যে কেন বললাম যে ক্রিকেট হাসলেই বাংলাদেশ আসে, এখন আমরা কিন্তু এটাও বলতে চাই ফুটবল আসলেও বাংলাদেশ আসে। এবং মূলত ফুটবলটাই তো আমাদের এক সময়, আমরা তো ফুটবল নিয়েই আনন্দটা বেশি করতাম। হ্যাঁ, এখন ক্রিকেটকেও আমরা দূরে রাখবো না, সবকিছু মিলেই আমরাই তো আমরা অবশ্যই। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা সেই শুনলেন। আমাদের মেয়েদের ফুটবলের কথা উঠলো, ক্রিকেটের কথা উঠলো। ক্রিকেট আসলেই বাংলাদেশ আসে, এই কথাটি এই অনুষ্ঠানে একাধিকবার বলেছি, কিন্তু ফুটবলের যে জাগরণ, মেয়েরা জাগরণ দেখা দিল, জাগরণটা তৈরি হলো, এটা একটু ভাবনা দরকার। মেয়েদের জন্য আমাদের যে দেখভাল করবার, তাদের যে বেতন ভাতা, তাদের জন্য যে ভবিষ্যৎ, সেইটা আমরা কতটুকু নির্ধারণ করতে পারছি, এটা কিন্তু একটু প্রশ্ন। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।